এটা কিরকম একটা কথাবার্তা হয়ে গেল না, যেখানে দেশের মানুষ জীবন বাজি রেখে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করলো, আর উনি ছাত্রলীগের দায় দায়িত্ব পদ পদবি নিয়ে হেলমেট বাহিনীর সঙ্গে দৌড়াদৌড়ি করলেন। এখন এসে বলতেছেন যে আমি তো আত্মপ্রকাশ করলাম। এটা বললাম, সরকার যদি আরেকটু সক্রিয় হতো, স্থানীয় পর্যায়ে যদি ধরেন এই ধরনের চাঁদাবাজি বা দখল বন্ধের একটা উদ্যোগ গ্রহণ করতো, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য এটা নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়ে যেত। ধরেন লোহা যখন শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন যদি আপনি ওইটাকে পিটান, ওটা কিন্তু আর কোনো শেপে আপনি আকার দিতে পারবেন না। জুলাই প্রক্লেমেশন যদি তারা ঘোষণা করতেই চাইতো, তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো সময় ছিল আগস্ট। যেটা হচ্ছে যে আহ, এই সরকার দায়িত্ব নেয়ার পরে আমাদের এই সরকারের উচিত ছিল একটা সারা দেশে শুদ্ধি অভিযান পরিচালনা করা, চিরুনি অভিযান পরিচালনা করা। এখন এই যে যেটা বলা হচ্ছে যে দেশে চাঁদাবাজি হচ্ছে বা দখল হচ্ছে, এইখানে আবার কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, হচ্ছে না যে তা না, কিন্তু যতটা হচ্ছে তার চেয়ে বেশি আবার প্রচারণা প্রপাগান্ডা হচ্ছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। কারণটা হচ্ছে এবং এই ধরেন, চাঁদাবাজির পাশাপাশি আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে আওয়ামী লীগের লোকজন বিভিন্ন দলে ঢুকে পড়ছে। এই কথাটাও পাশাপাশি আসছে। একটা এইটা তো হচ্ছে সরকারের দায়, আরেকটা আপনার দলের দায়। বিএনপি থেকে পরিষ্কার ঘোষণা দেওয়া হয়েছে তারা দলে কোনো নতুন লোককে আর যোগদান করতে দিবে না। একদম ইউনিয়ন পর্যায় থেকে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তারা এই মুহূর্তে যারা মানে যারা দীর্ঘদিন ধরে চিহ্নিত বিএনপি করে তারা তো বিএনপি করবে, এর বাইরে নতুন করে তারা কাউকে দলে দিতে দিবে না, এটা নিষিদ্ধ করা হয়েছে এবং এটা পরিষ্কার অবস্থান আছে বিএনপির। এখন তাহলে আওয়ামী লীগের লোকজন কোথায় যোগদান করছে? গতকাল আমি আমার দেশ পত্রিকায় একটা রিপোর্ট দেখেছি যে আওয়ামী লীগের এক লোক কুমিল্লায় জামাতি ইসলামীতে যোগদান করেছেন। উনি আগে জামায়াতে ইসলামী করতেন, তারপরে আওয়ামী লীগ করতেন, এখন আবার ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন, এরকম একটা বিষয় হতে পারে। তো অন্যান্য দলে যেতে পারে, বিভিন্ন দলে। এখন ধরেন আপনি এটা কিভাবে বন্ধ করবেন? এই 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 যে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু নেতা, উনি বিএনপিরও নাকি, কিন্তু অনেকে অভিযোগ করেছে, অনেকে কিন্তু না, মানে প্রমাণ সহ পাঠাচ্ছে। প্রমাণ সহ না, এইখানে যেটা হচ্ছে আমি বলি আগে শেষ করি। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের যে নেতা, উনি আগে ছাত্রলীগ করতেন, উনার পদ পদবি হুম। ছিল, এখন উনি আত্মপ্রকাশ করে বলতেছেন আমি তো আসলে শিবিরের লোক, আমি আমি ঘরের ছেলে ঘরে ফিরে এসেছি। এখন উনি আসলেই শিবির করেন নাকি ছাত্রলীগ করেন, ছাত্রলীগকে শিবির পুনর্বাসন করছে কিনা, এখন এই উনি তো দাবি করলেই হবে না যে এতদিন আমি ছাত্রলীগ করতাম, আমি আসলে ছাত্রলীগে অনুপ্রবেশ করেছিলাম। এটা কিরকম একটা কথাবার্তা হয়ে গেল না, যেখানে দেশের মানুষ জীবন বাজি রেখে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করলো, আর উনি ছাত্রলীগের দায় দায়িত্ব পদ পদবি নিয়ে হেলমেট বাহিনীর সঙ্গে দৌড়াদৌড়ি করলেন। এখন এসে বলতেছেন যে আমি তো আত্মপ্রকাশ করলাম। তো এটা একটু কেমন যেন হয়ে যাচ্ছে। আহ সেই জায়গা থেকে আমার মনে হয়, আর বিএনপির যেই কথাটা বললেন, বিএনপি একটা বড় দল, সেইখানে কিন্তু আপনার আভ্যন্তর ইন্টারনাল একটা অভ্যন্তরীণ কুন্দল আছে, কমিটি গঠন নিয়ে তাদের মধ্যে দলাদলি আছে। তো এইটা অনেক সময় হয় যে কোথাও কোনো একটা কমিটি গঠন করলে যারা মন মতো পদ পদবি পান না, যাদের মধ্যে অভিমান থাকে, ক্ষোভ থাকে, বা নিজেদেরকে বঞ্চিত মনে করেন, তারা অনেক সময় বলার চেষ্টা করেন যে বা এই লোকটা তো ধরেন আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগ ঘেঁষা বা আওয়ামী লীগ থেকে এসেছে। কিন্তু ধরেন দলের কেন্দ্র থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই দলে আর কেউ নতুন যোগদান করতে পারবে না। এখন এর মধ্যে যে দু একটা যে ব্যত্যয় হচ্ছে না তা না, কারণ বাংলাদেশে ধরেন কমিউনিস্ট পার্টি বা জামাতি ইসলামী, ওরা একদম রেজিমেন্টেড পার্টি, ওদের কতটা মেম্বার আছে সারা দেশে, সমর্থক আছে, এটার একটা তালিকা থাকে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, অন্যান্য রাজনৈতিক দলগুলাতে কিন্তু এরকম সুনির্দিষ্ট কোনো তালিকা থাকে না। হুম। ঢাকার একটা ওয়ার্ডে, সেই ওয়ার্ডের বিএনপির সভাপতি কিন্তু বলতে পারবে না যে আমার এখানে 10,000 সদস্য আছে, 5,000 কর্মী আছে, 20,000 সমর্থক আছে, এটা বলতে পারবে না। তো এই যে না থাকা, এই কারণে হয়তো বা দু একজন ঢুকে পড়ছে। তো তাদের বিরুদ্ধে আমি যতটুকু দেখেছি, বিএনপি গাইবান্ধা বা কুড়িগ্রামের দিকে একজন ভদ্র মহিলা যিনি আওয়ামী লীগ করতেন, মহিলা দলে ঢুকে গিয়েছিলেন, তারপরে কিন্তু তাকে সেই কমিটি থেকে আমি যতটুকু জানি বাদ দেওয়া হয়েছে। গাইবান্ধা পলাশবাড়ি পলাশ হ্যাঁ, পলাশবাড়িতে, এবং দায়িত্বশীল যারা আছেন তাদের বিরুদ্ধেও কিন্তু দলের পক্ষ থেকে এক ধরনের সিদ্ধান্ত ব্যবস্থা নেওয়া নেওয়া হয়েছে বা হচ্ছে। সতর্ক করা হয়েছে। তো হুম। এত বড় দলে ধরেন এই জিনিসটা আপনার নিয়ন্ত্রণ করা একটু কঠিন। আর আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, রাজনৈতিক কালচার, এটা তো ধরেন গত 15 বছরে একবারে ধ্বংস করে দেয়া হয়েছে। তৃণমূলের রাজনীতির যে আপনার এই যে
চাঁদাবাজ নির্ভর যে রাজনীতি বা বিভিন্ন ব্যবসা বাণিজ্য নির্ভর লোকাল, এই যে ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, এইগুলার যে আপনার যে উম, নির্ভর যে রাজনীতি, সেখান থেকে বেরিয়ে আসতে কিন্তু আমাদের সময় লাগবে। এখন রাতারাতি যদি আপনি মনে করেন যে 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সবাই একদম ফেরেশতা হয়ে যাবে, সেটা একটু মুশকিল, কারণ এখানে দু একটা ইবলিশ থাকবে অবশ্যই। তো হুম আমাদের কাজ হচ্ছে ইবলিশ গুলোকে দমন করা, ইবলিশগুলোকে শায়েস্তা করা। সেই জায়গা থেকে বিএনপি কিন্তু প্রায়, আমি এই পর্যন্ত জানি, 3,000 নেতাকর্মীকে শোকজ করেছে এবং বহিষ্কার করেছে। প্রত্যেক দিনই বহিষ্কার করছে, বিএনপি না শুধু, তাদের অঙ্গ সংগঠনগুলা, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দলে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠছে যে চাঁদাবাজি বা দখল বা শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত আছেন, তারা কিন্তু এইখানে আপনার এই কি বলে যে আহ, মানে দলের পক্ষ বহিষ্কার থেকে, করছে, হ্যাঁ হ্যাঁ, দলের ব্যবস্থা পক্ষ নেওয়া থেকে হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হুম এর পাশাপাশি আমি শুরুতে যেটা বললাম, সরকার যদি আরেকটু সক্রিয় হতো, স্থানীয় পর্যায়ে যদি ধরেন এই ধরনের চাঁদাবাজি বা দখল বন্ধের একটা উদ্যোগ গ্রহণ করতো, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলোর জন্য এটা নিয়ন্ত্রণ করা আরো সহজ হয়ে যেত। ধরেন বিএনপির নামে কেউ একজন, কোনো একটা লোক একটা জায়গায় চাঁদাবাজি করছে, এখন তাই বিএনপি বড়জোর কি করতে পারে, তাকে দল থেকে বহিষ্কার করতে পারে, তার হুম বিরুদ্ধে মামলা করতে পারে। বিএনপি কিন্তু মামলাও করেছে। বিএনপি কিন্তু, আমি দেখেছি যে যুব দলের পক্ষ থেকে চাঁদাবাজি করার অভিযোগে যুব দলের একজন উপজেলা সভাপতি কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেছেন। তো এই যে ধরেন সরকার যদি একটু সতর্ক হতো, সক্রিয় হতো এইসব বন্ধে, তাহলে কিন্তু বিএনপির জন্য কাজটা আরো সহজ হয়ে যেত। এখানে কিন্তু এককভাবে এত বড় দলে, আমাদের এই বর্তমান বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে আপনার কিন্তু দলের পক্ষ থেকে শুধুমাত্র বহিষ্কার করে এটা নিয়ন্ত্রণ করা যাবে না। আপনি বিএনপি বহিষ্কার করছে, কমিটি ভেঙে দিচ্ছে, বিভিন্ন জেলা পর্যায়ের কমিটি ভেঙে দিচ্ছে, ঢাকা মহানগরের কমিটি ভেঙে দিয়েছে, দিয়ে তারা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমি যতটুকু জানি বিএনপির শীর্ষ পর্যায়ে থেকে এই বিষয়ে তারা অত্যন্ত ব্যবস্থা মানে নিচ্ছে। ইতিবাচক ভূমিকায় আছে, যে তারা এই ধরনের অভিযোগ পাওয়া মাত্রই দলের পক্ষ থেকে ব্যবস্থা নিচ্ছে। এইটা হচ্ছে একটা বিষয়। আর হুম। আরেকটা হচ্ছে যে আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন যেন কি? ও ঘোষণাপত্র নিয়ে। হ্যাঁ, ঘোষণাপত্রের যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে উম, এটা অনেকটা ঝুলে গিয়েছে। কারণ তারা 31শে ডিসেম্বর একটা ঘোষণাপত্র ঘোষণা করবে, সেই দিন তারা সেটা ঘোষণা করতে পারে নাই। এবং আপনার এই মুহূর্তে আমাদের দেশে হুম সরকার আছে অবশ্যই, সরকার পরিচালনা করছে তার মতো করে, কিন্তু রাজনীতিতে প্রধান যে বড় স্টেক গুলা যাদের আছে সিদ্ধান্ত প্রণয়নের ক্ষেত্রে, একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, এরা মিলে একটা অংশ। ধরেন বিএনপি আছে, বিএনপির নেতৃত্বে, বিএনপির সঙ্গে যারা আছেন এরা, আর আছেন বিএনপির বাইরে সেনাবাহিনী। এই হুম তিনটা অংশই কিন্তু বাংলাদেশের রাজনীতিতে উম, গুরুত্বপূর্ণ। তো সেই জায়গায় এই তিনজন যদি আপনার ইসে থাকে, ঐক্যমতে না পৌঁছায়, হুম তাহলে কিন্তু যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা বা বাস্তবায়ন করা কঠিন। দলগুলোকে যে অসহায় বোধ করে, দলগুলো কিন্তু সরকারের সঙ্গে থাকতেই চায়, দলগুলো কিন্তু বলে নাই যে তারা সরকারের সঙ্গে থাকবে না, কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে 5ই আগস্টের পরে আমাদের সময় যত এগিয়েছে, ছাত্রদের পক্ষ থেকে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করা হয়েছে বিএনপিকে। তারা বিএনপির হুম সমালোচনা করছে। এবং বিএনপি একটা রাজনৈতিক দল, তারা তো বারবার নির্বাচনের কথাই বলবে, তারা তো নির্বাচনমুখী। একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্য থাকে কি, যে কোনো রাজনৈতিক দলের মূল লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। এই সে যত ছোটই হোক, সে ক্ষমতার ভাগিদার হওয়ার চেষ্টা করবে বড় দলের সঙ্গে যুক্ত হয়ে। তো সেই জায়গা থেকে বিএনপি তো নির্বাচনের কথাই বলবে। এবং আমরা লক্ষ্য করলাম বিএনপি যখন নির্বাচনের কথাই বলে, তখন দেখলাম যে তারা বেশ মানে রাগান্বিত হয়ে যাচ্ছেন। তারা বলছেন যে এত নির্বাচন নিয়ে তাড়াহুড়া করার কি আছে, সংস্কারের পরে নির্বাচন হবে। এখন এই যে আপনার যে সংস্কারের কথা যে বলা হচ্ছে, গতকাল সংস্কারের কমিশনগুলো আপনার প্রতিবেদন দাখিল করেছে। এই আমাদের যে সংবিধান বিষয়ক যে কমিশন যে প্রতিবেদন দাখিল করলো, তার সঙ্গে বিএনপির যে 31 দফা বা বিএনপির পক্ষ থেকে যে সংবিধান সংস্কারের কথাগুলো বলা হয়েছে, আমি খুব বেশি পার্থক্য দেখি নাই। হুম মৌলিক কোনো পার্থক্য নাই। আপনার বিএনপি বলেছে টানা 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, সো এখানে বলা হচ্ছে যে 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। হুম তো মানে আপনি অনেকটাই ধরেন, কিন্তু
মানে সমস্যা হয়েছে যে আপনার যে সংস্কারের কথা বলেছে সংবিধান সংস্কারের নিয়ে একটু হ্যাঁ। আলোচনা হচ্ছে, যেহেতু মূলনীতি এবং সাংবিধানিক হুম নামের কথা হুম পরিবর্তনের কথা এসেছে হুম সেইখানে আর কি। তো এইটা হচ্ছে যে আপনার এইখানে এই সংবিধান আমি মোটামুটি পড়ে দেখছি কালকে যতটুকু গণমাধ্যমে প্রকাশিত, আমি তো মূল কপি হাতে পাই নাই, ওইখানে টুকু দেখেছি ওই জায়গায় কিন্তু বিএনপির প্রস্তাবনাগুলোর সঙ্গে এইখানে যে এই সংবিধান সংস্কার কমিটির প্রস্তাবনার যে খুব একটা আকাশ পাতাল পার্থক্য আছে, তারা যুগান্তকারী একটা কিছু বলে ফেলেছেন তা কিন্তু না। তাইলে পরে হুম আপনি এই যে সংস্কারের নামে যে কালক্ষেপণ করলেন এবং রাষ্ট্রীয় সম্পদ যে এই যে কমিশন যে গঠন করা হলো তাদের পিছনে তো আমাদের একটা ব্যয় হয়েছে, আর্থিক হুম খরচ হয়েছে। তো ওই জায়গাটা আমাদের বিবেচনা করতে হবে না? তো ওইখানে তো আমার কাছে মনে হচ্ছে যে কাজের কাজ কিছুই হচ্ছে না। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছেন না, আপনার দ্রব্যমূল্য পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণে নাই। মানুষ তো এগুলো বিবেচনা করে, মানুষ সাধারণ যে খেটে খাওয়া মানুষ, উনি হুম প্রত্যেকদিন বাজারে গিয়ে পণ্য কিনছেন, কত দামে কত টাকা দিয়ে কিনছেন, এগুলো তো বিবেচনা করতে হবে। এবং এই অবস্থায় আপনি কথা নেই বার্তা নেই, আপনি ডিসেম্বর মাসে এসে বলতেছেন যে জুলাই মাসের প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। একটা কথা আছে কি, লোহা গরম থাকতে পিটাতে হয়। লোহা যখন শক্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, তখন যদি আপনি ওইটাকে পিটান, ওইটা কিন্তু আর কোনো শেপে আপনি আকার দিতে পারবেন না। জুলাই প্রোক্লেমেশন যদি তারা ঘোষণা করতেই চাইতো, তাহলে তাদের জন্য সবচেয়ে ভালো সময় ছিল আগস্ট। হুম আগস্ট মাসে সরকার গঠনের আগে তারা ঘোষণাপত্র দিয়ে সরকার গঠন করত। এখন যদি তারা এই ঘোষণাপত্র করতে চায়, এই সময় কি এখন আর ক্ষমতা কিন্তু কেন্দ্রীভূত না। হুম 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, এই সরকার শেখ হাসিনার সরকারের পতন হলো, তখন কিন্তু ক্ষমতা এই কেন্দ্রীভূত ছিল ছাত্রদের হাতে, যারা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আস্তে আস্তে কিন্তু এই ক্ষমতা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় চলে গিয়েছে, বিভাজিত হয়েছে। সেই জায়গাটাই কিন্তু আপনার হচ্ছে এখন ছাত্ররা যে চাইলেই সেটা করতে পারবে বলে আমার মনে হচ্ছে না। তারা আর, আমি যেটা বলবো যে জুলাই মানে আগস্ট ঝুলে যাবে এটা। এটা ঝুলে গিয়েছে অলরেডি। 15 তারিখের মধ্যে তারা আলটিমেটাম দিয়েছিল, সেটা হুম হয় নাই। এবং 15 তারিখে তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেইভাবে এবং মিটিং মাহফুজ করেছে। আলমও তো স্পষ্ট করে বলেছে যে মানে আগে পরে বলেছে, বৈঠকের আগেও তো বলেছে যে এটা ঘোষণা সরকারের পক্ষ থেকে দিবে না, বা সরকার এরকম তো ইঙ্গিত উনি দিয়েছেন, ইঙ্গিত না সরাসরি তো বলেছেন সরকারের পক্ষ থেকে কোনো আমার সময়। কাছে মনে হচ্ছে ছাত্ররা এই পর্যায়ে এসে তালগুল পাকিয়ে ফেলেছে, তারা কি করবে কি করবে না বুঝতে পারছে না। তাদের জন্য সবচেয়ে সহজ এবং সরল রাস্তা ছিল একটা রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেয়া এবং মোটামুটি এই দিকে মনোযোগ করা, কারণ মনোযোগ দেয়া। কারণ আমি মনে করি আওয়ামী লীগ যেহেতু আর রাজনীতিতে ফিরতে পারবে না, তাহলে সেই রাজনৈতিক শূন্যতাটা দখল করবে কে? আমরা যদি হুম হিস্টোরিক্যালি একটু দেখি, ধরেন 47-এর আগে এইখানে মূল প্রধান দল ছিল পূর্ব বাংলায় বা পশ্চিম বাংলায় কংগ্রেস। হুম কংগ্রেস যখন এই পূর্ব বাংলার মানুষের যে পলিটিক্যাল যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পারে নাই বা ধরতে পারে নাই, তার জায়গায় এসেছে মুসলিম লীগ। এখন মুসলিম লীগের হাত ধরে 47-এ পূর্ব পাকিস্তান হলো। পাকিস্তান আমলে এসে মুসলিম লীগ যখন আবার ধরেন যে এক জায়গা থেকে সরে গিয়েছে, তার জায়গা নিয়েছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ মুসলিম লীগের একটা পোলার পলিটিক্স হয়েছে, ধরেন শেষ দুই কথা দুই বলেন। দুই- আমি শেষ করছি, দ্বিদলীয় রাজনীতি হয়েছে। 1971 সালের পরে কিন্তু আবার মুসলিম লীগ রাজনীতিতে ছিল না। তো সেই জায়গায় জাসদ এসে শূন্যস্থান পূরণের কিছুদিন চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা পারে নাই। তারপরে বিএনপি এসেছে এবং বিএনপি আওয়ামী লীগ দীর্ঘদিন বাংলাদেশের রাজনীতিতে তারা ডমিনেট করেছে। এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নাই, তারা কিন্তু এই রাজনীতিটা ধরতে পারতো, তারা সেই শূন্যতাটা পূরণ করতে পারতো। কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে ছাত্রদের যে কার্যকলাপ এবং তারা যে তাদের যে গতিবিধি, তারা জাসদের দিকে যাচ্ছে। জাসদও কিন্তু ওই সময় বিপুল জনপ্রিয়তা নিয়ে, বিপুল জনসমর্থন নিয়ে রাজনীতিতে এসেছিল, অস্বীকার করা যাবে না। কিন্তু হুম শেষ পর্যন্ত জাসদ রাজনীতিতে টিকতে পারে নাই, কারণ তাদের নানা ধরনের হঠকারী সিদ্ধান্ত ছিল। আমি দেখছি এই ছাত্রদের মধ্যে নানা ধরনের হঠকারী সিদ্ধান্ত দেখতে পাচ্ছি, যেই কারণে কিন্তু একটা যে এই আওয়ামী লীগের অনুপস্থিতিতে যে নতুন একটা রাজনৈতিক দলের বিকাশ বা গঠনের যে সুযোগটা ছিল, সেটা কিন্তু তারা আমি মনে করি হারিয়েছে।